নির্বাচিত নতুন সরকার প্রধান, বিশেষ করে নতুন সরকার প্রধান বেশ কিছু ঘোষণা, অঙ্গীকার এবং পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো আশাব্যঞ্জক। সুশাসন প্রতিষ্ঠার জন্য দুর্নীতি প্রতিরোধক সম্ভাবনা সৃষ্টির যে প্রত্যাশা মানুষের, সেটি পূরণের সক্ষমতার দৃষ্টান্ত দেখিয়েছেন। সেটি অস্বীকার করার উপায় নেই, বরং আমরা তাকে সাধুবাদ জানাই এবং এই ধারা অব্যাহত থাকবে সেটা আমরা আশা করি। কিন্তু পাশাপাশি এবং একই সাথে মন্ত্রীদের মধ্যে নতুন সরকারের মন্ত্রী পরিষদের অনেক সদস্যই ইতিমধ্যে গণমাধ্যমে বিভিন্নভাবে বক্তব্য কিন্তু দুর্নীতি বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছেন, নিজস্ব যার মন্ত্রণালয়ের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন। সেটিও আশাব্যঞ্জক বলে আমরা মনে করি। কিছু সরকারের পদক্ষেপ, যেটি আমি রিপিট করতে চাই না, সেগুলো ইতিমধ্যে মানুষের মধ্যেও আশা সঞ্চার করেছে, আমাদের মধ্যে আশা সঞ্চার করেছে। কিন্তু পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যে এটি উদ্বেগজনক। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, বা এরকম বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যখন গভর্নর নিয়োগ নিয়ে যেরকম যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি হয়, বা দুদকের যে চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের বিষয়গুলো যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি করে, তখন কিন্তু ওই প্রশ্নটা আবার আমাদের মধ্যে আসে, যেটা আসলে সম্ভাবনার পাশাপাশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে সরকার। এবং সেটিরই দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি, যেটা মর্নিং শোজ দ্য ডে আমাদের কাছে এই যে আর্লি সময় এখন, তাতে সম্ভাবনা প্রচুর কিন্তু ঝুঁকি অনেক আছে বলে সেটা আমরা মনে করছি। এই বিষয়গুলোর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটাকে বিশেষ করে আমরা যেই একটি পরামর্শ আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, যে বিষয়টি আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে যে সরকারকে ভাবতে হবে দুটো জিনিস, যে দুর্নীতি বিরোধী যে প্রত্যয়ের বিষয়টি, দুর্নীতি যে ঘোষণার বিষয়টি শুধু জাতিকে বললে হবে না, নিজের দলকে বলতে হবে, নিজের দলের সংগঠনকে বলতে হবে, নিজের মন্ত্রী পরিষদকে বলতে হবে, এবং সার্বিকভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট বা সরকারের কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট যে কোনো মহল পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাইকে এই বার্তা দিতে হবে যে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শুধু দেশবাসীকে একটা ঘোষণা দেওয়ার জন্য নয়, নিজেরা চর্চা করার জন্য। এটি হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে রিপিট করছি যে এই যে অঙ্গীকারগুলো, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধের যে অঙ্গীকার, সে তার পরিপন্থী শক্তি সরকারের অভ্যন্তরেই থাকতে পারে, সেটি মনে রাখতে হবে। সেই কারণে ওই যে ঝুঁকি বিশ্লেষণের কথা বলেছি, ম্যাপিংয়ের কথা বলেছি, এবং সেই ঝুঁকিটা কীভাবে নিরসন করা যাবে, আমি মনে করি যে সরকার প্রধানের যে অঙ্গীকার এবং যে প্রত্যয় আমরা দেখছি, যে পদক্ষেপগুলো দেখছি, তার উপর ভিত্তি করে আমি আস্থার সাথে বলতে চাই সেটি চেষ্টা করলে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমার নাম আলামিন, আমি আমার কয়েকদিন আগে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তো নতুন সরকারের কাছে দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠনে আপনাদের টিআইবির প্রত্যাশা কি থাকবে? এটাতে হচ্ছে যে আইনগতভাবে যেটি নির্ধারিত আছে সেটি অনুসরণ করে, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে জুলাই সনদের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল দুদক সংস্কার কমিশনের প্রস্তাব উপর ভিত্তি করে যে কি বলে দুদকের নিয়োগ প্রক্রিয়াতে বাছাই এবং পর্যালোচনা কমিটির বিষয়টি, সেই বিষয়টি পরিপূর্ণভাবে দুদক অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশটি প্রণীত হয়েছে সেখানে পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি। বিশেষ করে পর্যালোচনা কমিটির বিষয়গুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে, সেটি আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা বর্তমান সরকারের কাছে আশা করব যে তাদের যে আইনি সংস্কারের বিষয়গুলো সেখানে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তবে আপনার প্রশ্নের উত্তর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে কোনো প্রকার সর্বোচ্চ যে বিষয়টি বিবেচনা নিতে হবে, যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, বিশেষ করে কোনো প্রকার দলীয় প্রভাবে প্রভাবান্বিত নয় এরকম ব্যক্তিকে দুদকে চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ দিতে হবে। এবং একই সাথে যেহেতু অধ্যাদেশে অন্তর্ভুক্ত হয়েছে যে সদস্য সংখ্যা এখন ৩ আছে, এটা ৫ উন্নীত করতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি একটা প্রশ্ন করতে চাই। আমার নাম মাহমুদুল হাসান, আমি সিনিয়র রিপোর্টার, স্টার নিউজ টেলিভিশন। আমার প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্রীয় বিভিন্ন অফিস আদালতে যেভাবে আসলে পুরনো লোকরা সরে যাচ্ছেন এবং নতুন যারা যুক্ত হচ্ছেন, অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে চর দখলের মতো বিষয়টা হচ্ছে। যারা অতীতে যারা ছিলেন তাদের খুব বাজেভাবে তাদেরকে বিদায় করা হচ্ছে এবং নতুনরা যোগ করে অনেক জায়গায় প্রবেশ করছেন। এই প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখছেন আসলে?
এটা আমাদের প্রতিবেদন আছে, আমি উল্লেখ করেছি। আপনি যেটা বলেন চট দেখুন, এই শব্দ আমরা ব্যবহার করিনি, আমরা ব্যবহার করছি এটা আমাদের পালা, এবার আমাদের পালা। এই সংস্কৃতি কিন্তু আমরা 5 আগস্ট 2024 থেকেই দেখছি সারা দেশে মাঠ পর্যায়ে বিভিন্নভাবে এই চর্চাটা ছিল আনফর্চুনেটলি। তো আমাদের প্রত্যাশা যখন নির্বাচিত সরকার, এত গণরায়ের উপর ভিত্তি করে নির্বাচিত সরকার, তারা এই বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেবে, যাতে করে এই যে হাত বদলের সংস্কৃতি, এটা আমাদের সময়, আমরাই এখন জিতেছি, আমরাই সব নিয়ে নেব, এই যে সংস্কৃতি, এবং সেটি থেকে উত্তরণ করতে না পারলে এটা আত্মঘাতী হবে। যারা দায়িত্ব পেয়েছেন সরকার পরিচালনায়, এটা যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আত্মঘাতী হবে। জনগণের জন্য অবশ্যই কষ্টদায়ক হবে, পুরো বোঝাটা জনগণকে বইতে হবে। কিন্তু আমি মনে করি যে যারা যদি সরকার নিজের থেকে এই বিষয়টিকে প্রতিহত করতে না পারেন, যে এটা আমাদের পালা, এই সংস্কৃতি থেকে উত্তরণ ঘটার জন্য সার্বিক ভাবেই অত্যন্ত সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যদি পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে সরকারের জন্য আত্মঘাতী হবে। কারণ সরকারের একটি ভুল পদক্ষেপ কিন্তু সরকারের প্রতিপক্ষকে সুযোগ সৃষ্টি করে দেবে, যেটি হয়তো সরকার নিশ্চয়ই চাইবে না। জি বলুন। আমি সমগ্র রিপোর্টার আনোয়ার বলছি। স্যার, ওই গভর্নর নিয়োগ নিয়ে যে প্রশ্নটি এসছে, এবং আপনারা বলছেন যে এটা সরকারের উচিত বিবেচনা করা, তাকে যাতে তার নিয়োগ বাতিল করে নতুনকে দেওয়া হয়। আমরা শুনতে পাচ্ছি যে ঘটনায় এই নিয়োগ হয়েছে সেটা হচ্ছে এস আলম, যে ব্যবসায়ী, যে বিতর্কিত ব্যবসায়ী, তিনি আবার ফেরত আসতেছেন, এবং তার এই যে ব্যাংকগুলোর ব্যাপারে যে ব্যবস্থা নিয়েছিল সেগুলো যাতে আবার মানে তার কাছে ফিরিয়ে দেওয়া যায়, অথবা যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে সেগুলোর ব্যাপারে নতুন করে ব্যবস্থা না নেওয়া হয়, এই ধরনের একটা ঘটনা মানে পরিকল্পনা থেকে এমন এক গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে যিনি এগুলো নিয়ে কোনো কথা মানে উচ্চবাচ্য করবেন না। তো এই যে এস আলম যদি আবার ফেরত আসে দেশে, এবং এই তার যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো যদি চলতে থাকে, বা সরকার ব্যবস্থা খুব দৃশ্যমান ব্যবস্থা না নেয় অথবা ডিলে করে, সেটা আপনি কিভাবে দেখবেন? যে বিষয়গুলি আপনারা জানেন, আপনারা বোধহয় আমার চেয়ে বেশি জানেন, যতটুকু শোনো আপনার কাছে, এবং গণমাধ্যমে কিছু কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই ডিটেলসে আমরা যেতে চাই না, বিকজ আমাদের হাতে সুনির্দিষ্ট তথ্য না থাকলে সেটা আমরা মন্তব্য করি না। তবে প্রশ্ন যেহেতু উত্থাপিত হয়েছে, এটিকে উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে একটা জিনিস অত্যন্ত পরিষ্কার, এটা আমরা ইতিমধ্যে বক্তব্যের মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে প্রকাশ করেছি, যে যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়া হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়া, সেটি কিন্তু আরও বেশি গুরুতর প্রশ্ন, এবং সেক্ষেত্রে সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা। কারণ যে নামগুলো উচ্চারিত হচ্ছে, যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, যে প্রতিষ্ঠানের সাথে যদি গভর্নরের সংশ্লিষ্ট থাকে, নবনিযুক্ত গভর্নরের সংশ্লিষ্ট থাকে, সেটা যেরকম অগ্রহণযোগ্য, সেটা যেরকম কোনো অবস্থায় দেশবাসী চাইবে না। একই সাথে এই ধরনের উদ্যোগের মাধ্যমে যদি, এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রচিত শক্তির অন্যতম ভিত্তি লুটপাটের, বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লুটপাটের অন্যতম যে যারা দায়ী, তাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এইভাবে পুনরায় কর্তৃত্বে ফিরিয়ে আনা, সেটি কোনো অবস্থায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। এটি আমার আপনার বলার বিষয় না, এটি আমি মনে করি সরকারের জানা কথা, সরকার প্রধানের অবশ্যই নিজেরই জানার কথা। কাজেই আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা।